তীব্র জ্বালানি সংকটে দিশেহারা সাধারণ মানুষ, দীর্ঘ অপেক্ষাতেও পাম্পগুলোতে মিলছে না পর্যাপ্ত তেল। কাল থেকে ঢাকার 2 সিটি সহ ময়মনসিংহ ও বরিশালে হামের টিকাদান 20 এপ্রিল একযোগে দেওয়া হবে সারা দেশে। এবং ইসলামাবাদে আজ যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক, শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি মানচিত্রে। রণক্ষেত্রের গোলাবর্ষণ থামলেও 40 দিনের অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের সরবরাহ চেইন এখন তছনছ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকায় বিশ্বজুড়ে যে হাহাকার শুরু হয়েছে তার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের পাম্পগুলোতেও। পর্যাপ্ত সরবরাহের আশ্বাস থাকলেও রাজধানীর পাম্পগুলোতে ফুরাচ্ছে না গ্রাহকের দীর্ঘ লাইন আর অপেক্ষা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। বিশ্ব অর্থনীতির প্রাণভ্রমর হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে বিশ্বের 20% জ্বালানি পরিবহনের এই পথটি দীর্ঘ সময় বন্ধ থাকায় খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বৈশ্বিক অর্থনীতি। বৈশ্বিক এই সংকটের অজুহাতে হঠাৎ করে অস্থির দেশের তেলের বাজার। রাজধানীতে তেলের জন্য পাম্পে পাম্পে এখন কেবলই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। অকটেনবাহী জাহাজ বাংলাদেশে চলে আসছে, আশা করতেছি হয়তো 5-7 দিন বা 10 দিনের ভিতরে সংকটটা আশা করতেছি অনেকাংশে কেটে যাবে। মানুষ যদি প্যানিক বাইং না হয়। তেল যখন আসে তখন আমরা তেল দেওয়া শুরু করি। তেল আসার কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো দিন 2টা বাজে আসে, কোনো দিন 4টা বাজে, কোনো দিন 7টা বাজে যায়। তেলের দরকার ডেলি আপনার আমাদের 30 থেকে 40,000 লিটার, ওই জায়গায় আমরা পাইতেছি কোনো দিন একটু বেশি, কোনো দিন 4.5 হয়তো এমন। এই কারণে কারোর চাহিদা আমরা মেটাতে পারছি না। অকটেন কিংবা ডিজেল আমাদের দেশেই উৎপন্ন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি প্রতিটা পেট্রোল পাম্পে যদি এর যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণভাবে আগের দিন রাতে রাখতে পারে, তাহলে এই দীর্ঘ লাইনগুলো প্রভাবিত হয় না। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগে ঘোর কাটছে না সাধারণ মানুষের। এরকম করে তেল নিয়ে এই যে চলে না, এখন এমন সমস্যার মধ্যে পড়তেছি যে অফিসে স্যারেরাও বুঝতেছে না, আর পাম্পে তো তেল আসতেছে না, না আসলে দিবে কোত্থেকে ওরা। আমরা এই তেলটা থেকে বঞ্চিত হচ্ছি, যেমন আজকে শূন্য করে তেল নিতে আসছি, এটা খুব কষ্টদায়ক, হৃদয় বিদারক। সংঘাত থামলেও জ্বালানি নিশ্চয়তা কবে ফিরবে তা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তার মেঘ। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, বরং কার্যকর তদারকির মাধ্যমে স্বাভাবিক হোক তেলের বাজার। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার 2 সিটি ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে আগামীকাল এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে হামের টিকা কার্যক্রম। এর আগে 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয় জরুরি টিকাদান কর্মসূচি। এদিকে গতকাল এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 144 শিশুর মৃত্যু হয়েছে, আর হামে মারা গেছে 23 শিশু। হামে আক্রান্ত শিশুর সংখ্যা 2409, আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা 8910। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা 6609 শিশু। দর্শক, রাজশাহী থেকে হামের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বারিউল আলম শান্ত। শান্ত, রাজশাহীতে হামের সর্বশেষ পরিস্থিতি কি, এবং এখন পর্যন্ত রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে কতজনের মৃত্যু হয়েছে আমাদের জানান। ওকে, ফারজানা, গত 2.5 মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে এখনো পর্যন্ত 48 জন শিশু মারা গেছেন,
এছাড়াও এখনো পর্যন্ত এই হাম রোগের উপসর্গ নিয়ে মোট 535 জন রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ফারজানা, আপনাকে জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে নতুন করে আরো 27 জন রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে মোট চিকিৎসাধীন রয়েছেন 154 জন শিশু। ফারজানা, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ঘুরে এসেছি। আমরা সেখানে দেখতে পেয়েছি যে আসলে ছোট ছোট বাচ্চা যারা রয়েছেন, বিশেষ করে 6 মাসের নিচে যে বয়সী বাচ্চাগুলো রয়েছেন, তারা কিন্তু গায়ে ছোট ছোট র্যাশ এবং তীব্র জ্বর, এর পাশাপাশি কিন্তু নিউমোনিয়া সহ ডায়রিয়ার মতো রোগ নিয়ে তারা কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং এর কারণে যেহেতু খুবই ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আক্রান্ত ব্যক্তির কাছে থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ড এবং আইসোলেশনের যে কর্নার, সেটি কিন্তু তারা চালু করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আইসিইউ সংকট রয়েছে। আমরা দেখেছি যে আসলে হাম রোগে আক্রান্ত যারা শিশু রয়েছেন, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু অবস্থার অবনতি হলে আইসিইউর প্রয়োজন হচ্ছে। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য নির্ধারিত যে 12 শয্যার আইসিইউ ছিল, সেটি কিন্তু বাড়িয়ে 18টি করা হয়েছে। এর পাশাপাশি রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কিন্তু 10টি আইসিইউ আপাতত ব্যবহার করা হচ্ছে। তারপরও কিন্তু আইসিইউর যে সংকট, সেটি কিন্তু আসলে আইসিইউর সংকটটা কিন্তু রয়েছে। ফলে অভিভাবকরা বলছেন যে যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই আইসিইউ সংকটটা কাটিয়ে ওঠা যায়, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে এই সংকট মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে হাম রোগের উপসর্গ নিয়ে যারা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন, তাদের অধিকাংশই কিন্তু পাবনা থেকে আসছেন, এবং এর পরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ রয়েছেন। বাকি যেগুলো রয়েছেন সেগুলো কিন্তু রাজশাহী মহানগর সহ বিভিন্ন আশপাশের এলাকা থেকে আসছেন। তবে চিকিৎসকরা বলছেন যে হাম রোগে আতঙ্কিত না হয়ে, যেটি একটি সংক্রমাত্মক এবং ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে সচেতনতা বাড়ানোর কথা বলছেন। ফারজানা, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হাম পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে রাজশাহী থেকে সর্বশেষ হামের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শান্ত। দর্শক, শুরুতেই যেমনটি বলছিলাম, তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। বাবুল, খুলনায় তেল নেওয়ার জন্য পাম্পগুলোতে ভিড় কেমন দেখছেন, আর চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে কিনা আমাদের জানান। ফারজানা, খুলনার 10 জেলা এবং ফরিদপুরের 5 জেলা, মোট 15 জেলায় কিন্তু প্রতিদিনই তেল সংকট বাড়ছে। কোনোভাবেই এই অস্থিরতা কাটছে না তেল সেক্টরে, যেটা জানিয়েছে খুলনা বিভাগে জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সোবহান মোড়ল। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে খুলনায় যে তেল ডিপো রয়েছে, বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, সেই 3টে ডিপো থেকে কিন্তু এই 15 জেলায় তেল সরবরাহ করা হয়, এবং সেই তেল সাধারণ মানুষের কিন্তু চাহিদা পূরণ করা হয়। যেটা জানিয়েছেন পরিবেশক সমিতির নেতৃবৃন্দ, যে খুলনার যে তেল ডিপো রয়েছে, সেই ডিপো থেকে কিন্তু প্রতিদিন 40 লাখ লিটার তেলের চাহিদা, জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যেটা এই 15 জেলায় সরবরাহ করা হয়। সেখানে কিন্তু মাত্র 10 লিটার দিয়ে কিন্তু সেই চাহিদা পূরণ করা হচ্ছে, যেটা সাধারণ চাহিদার তুলনায় অনেক কম। আর এই কারণে কিন্তু পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন এবং পেট্রোল পাম্পের যে কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। সাধারণ যে ক্রেতা রয়েছে, তাদের কিন্তু অনেকটাই তোপের মুখে রয়েছে। ফারজানা, আপনাকে একটু আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি খুলনা খালিশপুরের নতুন রাস্তা মোড়ে এলেনা পেট্রোল পাম্পে। সেখানে দেখতে পাচ্ছেন যে জ্বালানি তেল কিন্তু বিতরণ করা হচ্ছে। সেখানে কিন্তু আমাদের যে খুলনার সাধারণ ক্রেতা রয়েছে, যানবাহন রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল থেকে শুরু করে অন্যান্য যে যানবাহন রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভিড়। আর এই ভিড়ের কারণে কিন্তু তেল সংকটটা বেশি দেখা দিচ্ছে, যেখানে চাহিদার তুলনায় কিন্তু অনেক ক্রেতা আসছেন, এবং তারা কিন্তু প্রতিনিয়ত এভাবেই কিন্তু রাত 10টা পর্যন্ত ব্যাপক লাইন পড়ে যাচ্ছে। এই ক্রেতারা এমনটি জানিয়েছেন যে তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, যেটা সমস্যা দেখা দিচ্ছে। এবং তেল সংকট এইভাবে দেখা দিচ্ছে যে সকালে তেল আনলে সেটা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এবং তখন বিভিন্ন পেট্রোল পাম্পের যে যন্ত্র রয়েছে, সেই যন্ত্রে কিন্তু বিশেষ করে মিটারে কিন্তু লাগিয়ে দিয়েছে যে তেল শেষ হয়েছে, এই মুহূর্তে তেল নেই। আমি কথা বলেছিলাম জ্বালানি তেলের কয়েকজন মালিকের সাথে, তারা যে বিষয়টা জানিয়েছে যে তারা প্রতিনিয়ত কিন্তু সাধারণ ক্রেতাদের তোপের মুখে পড়ছে এই কর্মচারীরা, যে কারণে তারা দাবি জানিয়েছে যে রেশনি পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু এখন অব্যাহত আছে। বিশেষ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সেইভাবেই কিন্তু করছে। সেই
সেইভাবেই করছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত তাদের সে দাবি মানা হয়নি। আর এই যে সামান্য তেল, বিশেষ করে যে তৃণমূল পর্যায়ে কৃষকরা যারা রয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পতে রয়েছে, তাদের যে তেল বরাদ্দ ছিল সাধারণ এজেন্সি ডিলারের মাধ্যমে, সেই ডিলারের চাহিদা রয়েছে 30 লাখ লিটার, সেখানে কিন্তু মাত্র 3 লাখ দিয়ে লিটার দিয়ে সেটা পূরণ করা হচ্ছে। ফারজানা, এই ছিল আমার কাছে খুলনা থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাবুল আক্তার। এবার সারা বাংলা। চট্টগ্রাম মহানগরীর ১৬ শহরের ২ নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, ভবনটির ২য় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কুষ্টিয়ার খোকসায় কবরস্থানের গাছ বিক্রিকে কেন্দ্র করে মাইকিং করে ২ গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া কবরস্থানের কর্তৃত্ব নিয়ে সাতপাখিয়া ও বড়ইচারা গ্রামের মানুষের মধ্যে বিরোধ চলছিল। প্রতিষ্ঠানটিতে ২ গ্রামে ২টি কমিটিও রয়েছে। শুক্রবার সাতপাখিয়া গ্রামবাসীদের কমিটি ১০টি মেহগনি গাছ বিক্রি করে কবরস্থানের মাটি ভরাট শুরু করলে বড়ইচারা গ্রামের বাসিন্দারা তাদের ওপর হামলা চালায়। এ সময় সাতপাখিয়া গ্রামের বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষকে প্রতিহতের চেষ্টা করে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম ও দাহ্য পদার্থ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির। উদ্ধারকৃত এসব সামগ্রীর মধ্যে রয়েছে ৫টি অ্যান্টি পার্সোনাল মাইন, 5টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং বোমা তৈরির বিভিন্ন রাসায়নিক উপাদান। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবির একটি দল ছায়াপাড়া এলাকায় অভিযান চালালে ৪-৫ জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি ব্যাগ ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগগুলো তল্লাশি করে এসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়। নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। পাহাড় ও টিলা অধ্যুষিত এই উপজেলায় আদিবাসী ও বাঙালি মিলিয়ে কয়েক লাখ মানুষের বসবাস। তবে এর মধ্যে কুল্লাপাড়া ও ২ নম্বর দুর্গাপুর ২টি ইউনিয়নের পাহাড়ি এলাকার হাজারো বাসিন্দা ভুগছেন সুপেয় পানির তীব্র সংকটে। প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। বাংলাদেশের শেষ সীমান্ত দুর্গাপুর সদর ইউনিয়নের গ্রাম লক্ষ্মীপুর। সেই গ্রামের বাসিন্দা ৬০ বছর বয়সী আদিবাসী নারী অঞ্জলি হাজং। জীবনের প্রায় পুরো সময়ই তাকে পানি সংগ্রহ করতে হয়েছে পাহাড় থেকে নেমে আসা ছড়ায় গর্ত করে। বর্ষাকালে খাওয়াটা পানির কষ্ট হয়ে গেলে ছড়ার যে ঢল হয় না, ওই সময় কিন্তু পানির খাওয়ার আমাদের কষ্ট হয়। বালু খুঁড়া পানি তুলে খাই আমরা, গা গোসল এগুলো সবটাই। আর ওই যে এখন শুকনা সিজন, শুকনা এলে বালু খুঁড়ে আমরা পানি কি করি, খাওয়া দাওয়া করি, গা গোসল করি। ছড়ার ময়লাযুক্ত পানি পান করে নানান রোগে আক্রান্ত হলেও জীবন বাঁচাতে এই পানি তাদের শেষ ভরসা। কিন্তু কষ্ট এখানেই শেষ নয়। যারা পাহাড়ের উঁচু এলাকায় বসবাস করেন তাদের দিনে কয়েকবার নিচে নামতে হয় ছড়া থেকে পানি সংগ্রহ করতে। সকালে একবার, বিকালে একবার পানি নিতে হয়। মনে করো যে ২-৩ বেলায় মনে করো পানি দরকারই পড়ে আমার বাসার ঘরে। মনে করো যে পাহাড় এলাকায় ঘর বাড়ি, এখন যাইতে যাইতে অনেক কষ্ট হয় আমাদের। অনেক সরকারকে আমরা আবেদন করেছি বা গিয়েছি, যোগাযোগ করেছি, তথাপিও আমরা এই পানির ব্যবস্থা আমাদেরকে সরকার দেয় নাই। তবে পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রপোজাল প্রায় অনুমোদনের পথে, অনুমোদন হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করব এবং এই যে পাহাড়ের একদম কুল ঘেঁষে যে সমস্যাটা আছে খুব দ্রুত এটা অচিরেই সমাধান হয়ে যাবে।
এদিকে আদিবাসীদের দীর্ঘদিনের কষ্ট নিরসনে পাহাড়ি গ্রামগুলোর জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 40টি গভীর নলকূপ বরাদ্দ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার কাইসার কামাল। ইতিমধ্যে আমি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে 40টা গভীর নলকূপ 520 ফুট গভীর নলকূপ শুধুমাত্র গারো হাজংদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পানির অপর নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য তা বহু বছর ধরে অনিশ্চিত। সুপেয় পানির এই সংকট নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। বিএনপি সরকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য মসজিদ নির্মাণে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে সরকারি বরাদ্দে বাইতুন নূর জামে মসজিদ ও তালুকদার ইসলামিক কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় আব্দুস সালাম আজাদ বলেন, মসজিদকে কেন্দ্র করেই গড়ে ওঠে মুসলমানদের সমাজ, একে অপরের মাঝে গড়ে ওঠে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। তিনি আরও বলেন, বিএনপি সরকার মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বদ্ধপরিকর। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তীব্র জ্বালানি সংকটে দিশেহারা সাধারণ মানুষ, দীর্ঘ অপেক্ষাতেও পাম্পগুলোতে মিলছে না পর্যাপ্ত তেল। কাল থেকেই ঢাকার 2 সিটি সহ ময়মনসিংহ ও বরিশালে হামের টিকাদান 20 এপ্রিল একযোগে দেওয়া হবে সারা দেশে। এবং ইসলামাবাদে আজ যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক, শিগগিরই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।